হ্যালো এভরিওয়ান। এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত এই যে টেস্ট পেপার 2024-25, এই 2024-25 সালের টেস্ট পেপারের একটা পেজ আমি তোমাদের সঙ্গে সলিউশন করে প্রশ্ন উত্তর সবই আলোচনা করব। তো তোমরা একটু মন দিয়ে দেখো, তাহলে কিন্তু এই পেপারটা সলভ করতে খুব সুন্দরভাবে পারবে। তো চলো শুরু করা যাক। তাহলে দেখো, এটা হচ্ছে পেজ নাম্বার 190, পেজ নাম্বার 190। প্রথমে এর আগে দুটো ইংলিশ পেজ দেওয়া আছে, ওগুলো আমি পরে সলভ করে দেখাবো। দুটো ইংলিশ পেজের পরে এটা হচ্ছে 3 নাম্বার পেজ 190 নাম্বারে, জিওগ্রাফি, সারদা প্রসাদ ইনস্টিটিউশন, HS, ফুল মার্কস 90, টাইম হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। ঠিক আছে, তাহলে দেখো 90 নম্বরের প্রশ্ন তোমরা যখন উত্তর দেবে তাহলে পার্ট বাই পার্ট, প্রথমে তো প্রশ্নের স্ট্রাকচার সম্পর্কে তোমাদের জানা থাকবেই, এবং স্ট্রাকচার অনুযায়ী ধরো এখানে সমস্ত প্রশ্ন দেওয়া আছে। আগেই তোমরা পরীক্ষা দেওয়ার আগে স্ট্রাকচারটা সম্পর্কে জেনো এবং ঠিকঠাক সমস্ত প্রশ্নের উত্তর দিচ্ছ কি না এটা কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে। ঠিক আছে, তো দেখো আমি পরপর এই পেজটা সলভ করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে একটু শোনো। তো শর্ট প্রশ্নগুলো প্রথমে করি। হচ্ছে ভারতের বৃহত্তম নদীদ্বীপ কোনটি? তাহলে এখানে 3টে অপশান দেওয়া আছে। এটা প্রথম 3 নম্বরে যেটা আছে মাজুলি, এটাই হবে কিন্তু সঠিক উত্তর। ঠিক আছে, তারপর 2 নম্বরে আছে পর্বত আরোহণে আরোহণে সমস্যার সৃষ্টি হয়। অর্থাৎ পর্বতে যখন ওঠা হয় তখন কোন জিনিসটা পর্বতারোহীদের সমস্যার সৃষ্টি করে? কোনটা হবে? সেটা হচ্ছে ক্রেভাসের উপস্থিতি। ক্রেভাস মানে হচ্ছে তোমার বরফের মধ্যে, পর্বতের মধ্যে যখন ক্র্যাক বা ফাঁক হয়ে যায় তখন সেটিকে ক্রেভাস বলছে। অর্থাৎ এর মধ্যে জল জমে যখন বরফের কারণে ক্রেভাসের সৃষ্টি হয়, তখনই কিন্তু এটা সমস্যা হয়। তাহলে এটা হবে ক্রেভাসের উপস্থিতি। 3 নম্বর আছে বায়ুমণ্ডলের আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম? হাইগ্রোমিটার। ঠিক আছে, আর্দ্রতা মাপক যন্ত্রটির নাম হাইগ্রোমিটার, এক বাক্যে। তারপরে আছে বৈপরীত্য উত্তাপে নেমে আসা শীতল বায়ুটি হলো। অর্থাৎ দেখো, বৈপরীত্য উত্তাপে কিন্তু দুটো বায়ু থাকে, একটা হচ্ছে শীতল বায়ু যেটা ক্যাটাবেটিক, একটা হচ্ছে উষ্ণ বায়ু যেটা অ্যানাবেটিক। তাহলে ক্যাটাবেটিকটাই হবে তোমার সঠিক উত্তর। এখানে অ্যানাবেটিকটাও আছে, ভুল করে যেন ওইটাতে না হয়ে যায়। ঠিক আছে, তারপরের প্রশ্ন আছে সমুদ্রে অধিক লবণাক্ত জল প্রবাহিত হয়। সমুদ্রে অধিক লবণাক্ত জল, দেখো যখনই লবণাক্ত হয়ে যাবে জলটা তখনই কিন্তু তার ওজনটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে ওজনটা যখনই বেড়ে যাবে তখন কি হবে? সেটা অন্তঃস্রোত রূপে প্রবাহিত হবে। তাহলে এই স্রোতটাই হবে কারেক্ট অ্যান্সার। তারপরে আছে দুটি মুখ্য জোয়ারের মধ্যে ব্যবধান। হ্যাঁ, দুটি মুখ্য জোয়ারের মধ্যে কত ব্যবধান হয়? সেটা হবে কত? 24 ঘন্টা 52 মিনিট। ঠিক আছে, এই গ নাম্বারটা হবে তোমার সঠিক উত্তর। হ্যাঁ, 24 ঘন্টা 52 মিনিটটা হচ্ছে তোমার সঠিক উত্তর। তারপরে দেখো যেটা আছে স্ক্র্যাবার। হ্যাঁ, স্ক্র্যাবার ব্যবহার করা হয়। স্ক্র্যাবারটা সাধারণত বায়ু যে শোধন হয় সেই কাজেই বেশি ব্যবহার করা হয়ে থাকে। তাহলে দেখো শিল্পে বায়ুকে শোধনের জন্য, অর্থাৎ এই 3 নাম্বারটা হবে তোমার সঠিক উত্তর। নেক্সট হচ্ছে 8 নাম্বার, ভারতে প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তা হলো কর্কটক্রান্তি রেখা। তোমরা যে ম্যাপের যে আউটলাইন ম্যাপটা দেওয়া হবে ওই ম্যাপ পয়েন্টিংয়ের জন্য, সেখানেও কিন্তু অনেক সময় মাঝখানটাতে যে রেখাটা দেওয়া থাকে ওই রেখাটা হচ্ছে কর্কটক্রান্তি রেখা। নেক্সট হচ্ছে প্রদত্ত কোনটি বহুমুখী নদী পরিকল্পনার প্রধান উদ্দেশ্য নয়? অর্থাৎ দেখো, বহুমুখী নদী পরিকল্পনা হচ্ছে একসঙ্গে অনেকগুলো উদ্দেশ্য সাধন করা হয়। তাহলে এখানে যেগুলো দেওয়া আছে সেখানে দেখো জলবিদ্যুৎ উৎপাদন, এটা কিন্তু হয়। সেচ, এটাও একটা উদ্দেশ্য। জলদূষণ নিয়ন্ত্রণ, এইটা কিন্তু নয়। হ্যাঁ, আর বন্যা নিয়ন্ত্রণ, এটাও কিন্তু বটে। তাহলে জলদূষণ নিয়ন্ত্রণ যেটা গ, এটাই হবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, তারপরে কি আছে 10 নাম্বার। 10 নাম্বার কি আছে? আরাবল্লী পর্বতের পশ্চিমে নদী বিধৌত উর্বর প্লাবনভূমিকে কি বলে? বাজাদা, এটা হবে না। রোহি, এটাই হবে সঠিক উত্তর। হামাদা আর মরুস্থলী এগুলো কিন্তু তোমার প্লাবনভূমির মধ্যে পড়ে না, তাহলে রোহিটাই হবে সঠিক অ্যান্সার। এরপরে কি আছে? ভারতের একটি রবি শস্য হলো। রবি শস্য মানে হচ্ছে যেটা তোমার শীতকালে চাষ করা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে যেগুলো আছে তার মধ্যে একমাত্র গমটাই হচ্ছে তোমার রবি শস্য। এই জায়গায় যদি অন্য কিছু দেওয়া থাকতো যেটা শীতকালে চাষ আমরা জমিতে দেখতে পাই, তাহলে সেটাই হবে সঠিক উত্তর। তারপরে কি আছে? সব শিল্পের মেরুদণ্ড বলা হয় কোন কোন শিল্পকে? লৌহ ইস্পাত, কার্পাস বয়ন, পাট শিল্প আর অনুসারী শিল্প।
লৌহ ইস্পাত শিল্পটা হবে। তার কারণ হচ্ছে যে কোনো শিল্প যখন প্রতিষ্ঠা করা হয় তখন তার যে যন্ত্রাংশ বা তার স্ট্রাকচার যেটা গঠন করা হয় সেটা কিন্তু লোহা দিয়েই তৈরি করতে হয়। তারপরে হচ্ছে সবচেয়ে জনবহুল শহর, সবথেকে জনবহুল শহর হচ্ছে মুম্বাই। ঠিক আছে, আমাদের শেষ যে সেন্সাস সেই সেন্সাস অনুযায়ী হচ্ছে তোমার মুম্বাই হচ্ছে সবথেকে জনবহুল শহর। তারপরে দেখো আছে ভারত থেকে প্রেরিত কৃত্রিম উপগ্রহ। হ্যাঁ, এটা কিন্তু IRS, এটাই হবে তোমার সঠিক উত্তর। হয়েছে, এটা গেল তোমার 1 নম্বরের বিকল্প উত্তর নির্বাচন। এরপরে আমরা চলে এলাম খ বিভাগে। খ বিভাগে হচ্ছে কি শুদ্ধ অশুদ্ধ। দেখো এটা কিন্তু 6 নাম্বার থাকে। সব সময় নাম্বারটা কিন্তু খেয়াল রেখে তোমরা অ্যান্সারগুলো ঠিকমতো দিয়েছো কিনা এটা কিন্তু লক্ষ্য রাখবে। অনেক সময় কিন্তু প্রশ্ন ছেড়ে চলে আসি আমরা যে নাম্বারটা ঠিকমতো না দিয়ে। আর প্রথমে যে এটা সামনের দিকে যেটা দেওয়া থাকে এটা প্রশ্ন সংখ্যা, আর এইটা যেটা দেওয়া থাকে এটা প্রশ্নের মান। ঠিক আছে, ডান দিকে যেটা দেওয়া থাকবে সেটা প্রশ্নের মানের উপর। তাহলে এখানে তোমার 6টা প্রশ্নের উত্তর দিতে হবে। কত নাম্বার করে আছে? 1 নাম্বার করে। তাহলে দেখো প্রথমে যেটা আছে পলল বেজনী উচ্চ গতি ও মধ্যগতির সংযোগস্থলে দেখা যায়, এটা কিন্তু সঠিক। অর্থাৎ পলল বেজনী যখন নদী উচ্চ গতি থেকে নিম্ন গতিতে আসে তখনই কিন্তু হঠাৎ করে ঢালের পার্থক্যের জন্য সৃষ্টি হয়। তারপরে কি আছে নিরক্ষীয় অঞ্চলে সারা বছর ঘূর্ণবাদ জনিত বৃষ্টিপাত বেশি হয় না, পরিচলন বৃষ্টি বেশি হয়। তাহলে এটা হচ্ছে তোমার অশুদ্ধ। নেক্সট হচ্ছে সূর্য, চাঁদ ও পৃথিবী সরল রৈখিক অবস্থানকে সিজিগি বলে। তাহলে কি হবে এটা? সিজিগি বলে অবশ্যই। তাহলে এটা হচ্ছে শুদ্ধ। তারপরে কি আছে 4 নাম্বার। 4 নাম্বারে কি আছে শহরাঞ্চলে বর্জ্য শহরের বাইরে জমা করার পদ্ধতিকে ডাম্পিং বলে, কিন্তু এখানে কম্পোস্টিং দেওয়া আছে। তাহলে এটা কি হচ্ছে? অশুদ্ধ হয়েছে। নেক্সট হচ্ছে ভারতের সর্বোচ্চ মালভূমি হচ্ছে তোমার দাক্ষিণাত্যের মালভূমি, কিন্তু এখানে দেওয়া আছে ডেকান ট্র্যাপ, তার মানে হচ্ছে এটা অশুদ্ধ। তারপরে আছে অসমে ভারতের সর্বাধিক চা উৎপন্ন হয়, এটা হচ্ছে তোমার শুদ্ধ। ঠিক আছে, এটা শুদ্ধ। নেক্সট হচ্ছে ভারতের সার্ভে অফ ইন্ডিয়া নামক সংস্থাটি টোপোগ্রাফিক্যাল ম্যাপ প্রস্তুত করে। হ্যাঁ, সঠিক উত্তর। তাহলে এটা হচ্ছে শুদ্ধ। নেক্সট, তাহলে এটা আমার 6টা হয়ে গেল। তারপর 2.2 যেটা আছে এটার উত্তর আমরা দেব। তাহলে 2.2তে কি আছে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ। হ্যাঁ, তাহলে দুটো হিমবাহের মিলনস্থলে যে গ্রাবরেখার সৃষ্টি হয় তাকে কি বলছে? তাকে মধ্য গ্রাবরেখা বলে। গ্রাবরেখা, প্রান্ত গ্রাবরেখা, মধ্য গ্রাবরেখা। তাহলে এটা কিন্তু বলছে মধ্য গ্রাবরেখা। এরপরে বলছে জলপ্রপাতে বেশি পরিমাণ জল প্রবাহিত হলে তাকে ড্যাশ বলে। দেখো জলপ্রপাতকে 3টে ভাগে ভাগ করা হয়, একটা কাসকেড, একটা ক্যাটারাক্ট, একটা হচ্ছে খরস্রোত। ঠিক আছে, এইখানে তোমার উত্তরটা হবে ক্যাটারাক্ট। ঠিক আছে, তারপরে বলছি স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অঞ্চলকে ড্যাশ বলে। তাহলে দেখো যখনই ট্রপোস্ফিয়ার শেষ হয় তারপরে থাকে ট্রপোপজ, স্ট্র্যাটোস্ফিয়ারের পরে থাকে স্ট্র্যাটোপজ, মেসোস্ফিয়ারের পরে থাকবে মেসোপজ। তাহলে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ারের মাঝে কি থাকবে? স্ট্র্যাটোপজ। ঠিক আছে, স্ট্র্যাটোপজটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো আছে ড্যাশ স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ডে তুষারপাত হয়, উত্তর হবে তোমার লাব্রাডোর স্রোতের প্রভাবে। হয়েছে। তারপরে দেখো আছে যে সকল বর্জ্য জীবাণু ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে জল, মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে, উত্তর হবে জৈব ভঙ্গুর। তাকে জৈব ভঙ্গুর বলে। অর্থাৎ জৈবগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু বিয়োজিত হয়ে ভেঙে পড়ে, সেগুলো পরিবেশের সঙ্গে মিশে যাচ্ছে বা আবার পরিবেশে ফিরে যাচ্ছে। অর্থাৎ পরিবেশ থেকে যা নিয়েছিল পরিবেশে আবার সেটা ফিরে যাচ্ছে। এরপর আসছে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু, এটা হচ্ছে কন্যাকুমারী। আর যদি বলে ভারতের দক্ষিণতম বিন্দু তখন কিন্তু হবে সেটা ইন্দিরা পয়েন্ট। ঠিক আছে, মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হচ্ছে কন্যাকুমারী। তারপরে হচ্ছে ড্যাশ শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়, কি হবে? কোয়েম্বাটুর। ঠিক আছে, কোয়েম্বাটুর শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। তাহলে এটা হয়ে গেল তোমার শুদ্ধ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এরপরে কি আছে 2-1টি কথায় উত্তর দাও, অর্থাৎ শর্ট প্রশ্ন টাইপের ছোট ছোট কিছু প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তাহলে সংকীর্ণ তরবারি সদৃশ বালিয়াড়িকে কি বলে? তাহলে এটাকে বলে শিপ বালিয়াড়ি। যে বালিয়াড়িগুলো আছে সেই বালিয়াড়ি শ্রেণীভাগটা পড়বে, তাহলে ওখানে কিন্তু শিপ বালিয়াড়িটাই হচ্ছে তোমার সংকীর্ণ তরবারি সদৃশ্য। তাহলে তারপরে আছে কি স্থলবায়ু কখন প্রবাহিত হয়? স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলায়। বুঝতে পেরেছো? ভোরের দিকে প্রবাহিত হয় তোমার সমুদ্রবায়ু, এবং সারাদিন সমুদ্রবায়ু প্রবাহিত হওয়ার পর তোমার স্থলবায়ু প্রবাহিত হয় রাতের বেলায়। ঠিক আছে, তারপরে কি আছে ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? উচ্চতম জলপ্রপাত হচ্ছে কর্ণাটকের
কুঞ্জিকল জলপ্রপাত। হ্যাঁ, কর্ণাটকে একটা জলপ্রপাত আছে, সেই কুঞ্জিকল জলপ্রপাত হচ্ছে তোমার ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। তারপর আছে ভারত এবং ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ রাজ্যের যৌথ বহুমুখী নদী পরিকল্পনার নাম লেখো। কি হবে? ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন। এইখানে যতগুলো নদী মানে বাঁধ নির্মাণ করা হয়েছে সবই কিন্তু তোমার ভারত এবং ঝাড়খণ্ড রাজ্যের যৌথ পরিকল্পনার সাহায্যে অনেকগুলো বাঁধ নির্মাণ করা হয়েছে। তারপর আছে ICAR এর সম্পূর্ণ নাম কি? ICAR এর সম্পূর্ণ নাম হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ। ঠিক আছে, এগ্রিকালচারাল রিসার্চ। তারপর আছে ভারতের ডেট্রয়েট কাকে বলে? ভারতের ডেট্রয়েট বলছে তোমার চেন্নাইকে, যেহেতু এখানে মোটর গাড়ি সব থেকে বেশি উৎপন্ন হয়। নেক্সট বলছে ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়? এটা হচ্ছে গুজরাটের গির অরণ্য, এখানেই কিন্তু একমাত্র সিংহ পাওয়া যায়। তারপরে আসছে মৌজা মানচিত্রের স্কেল কত? মৌজা মানচিত্রের স্কেল হচ্ছে তোমার 12 ইঞ্চিতে 1 মাইল। ঠিক আছে, 12 ইঞ্চিতে 1 ইঞ্চিতে 12 ইঞ্চিতে 1 মাইল। তাহলে এটাই হচ্ছে 1 ইঞ্চিতে 1 মাইল, সরি 12 নয়, 1 ইঞ্চিতে 1 মাইল, এটাই হচ্ছে তোমার মৌজা মানচিত্রের স্কেল। নেক্সট তোমার যেটা আসছে দেখো, তোমার ম্যাচ করতে হবে। তাহলে ম্যাচ করতে হলে এই ডান দিক এবং বাঁ দিকের সঙ্গে ম্যাচ করতে হবে। 4টে আছে তোমার, নাম্বার দেওয়া আছে 4 নাম্বার। ঠিক আছে, 4টে ম্যাচ করলে 4 নাম্বার। তাহলে প্রথমে কি আছে? প্রথমে আছে তোমার নন্দা দেবী। নন্দা দেবী হচ্ছে তোমার এই হিমালয় পর্বত শ্রেণীর, হিমাদ্রি হিমালয় যে পর্বত শ্রেণী আছে তার একটি শৃঙ্গের নাম হচ্ছে নন্দা দেবী। তাহলে 1-এর সঙ্গে 4, অর্থাৎ 4-এর পাশে 1 লিখে দিলেই কিন্তু এটা হয়ে যাবে, বা তোমরা দাগ দিয়েও এরকম করে যুক্ত করতে পারো, যেটা ইচ্ছা। তারপরে আসছে কি? সুবর্ণরেখা। তাহলে সুবর্ণরেখা নদী, সুবর্ণরেখা নদীতে দেখো এখানে কি আছে? জলপ্রপাত হুড্রু। তাহলে হুড্রু জলপ্রপাত হবে তোমার সুবর্ণরেখা নদী। তারপরে আছে চিকমাগালুর। চিকমাগালুর, তাহলে চিকমাগালুরটা কি হবে? কফি গবেষণা কেন্দ্র। ভারতের কফি গবেষণা কেন্দ্রটি কিন্তু চিকমাগালুরে আছে। তারপর যে বিশুদ্ধ কাঁচামাল, তুলো। কাঁচামাল 2 প্রকার হয়, বিশুদ্ধ আর একটা হচ্ছে তোমার ভারী কাঁচামাল। হ্যাঁ, তো বিশুদ্ধ কাঁচামালে যে পরিমাণ ব্যবহার করা হয় সে পরিমাণই তোমার প্রোডাক্ট পাওয়া যায়। তো তুলোটা হচ্ছে তোমার বিশুদ্ধ কাঁচামালের অন্তর্গত। এরপরে কি আছে দেখো, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো কিন্তু সবই আছে তোমার 2 নাম্বারের প্রশ্ন। ঠিক আছে, 2 নাম্বারের প্রশ্ন, 6টা তোমাকে উত্তর দিতে হবে, 12 নাম্বার আছে। তাহলে প্রথম যেটা আছে সেটা কি? সেটা বলছে যে পাদদেশীয় হিমবাহ কাকে বলে? তাহলে দেখো পাদদেশীয় হিমবাহ কোনটাকে বলছে? পাদদেশীয় হিমবাহ হচ্ছে পর্বতের পাদদেশে যখন হিমবাহ এসে তোমার জমা হয়, তখন হিম এসে জমা হয়, তখন সেটিকে বলছে তোমার পাদদেশীয় হিমবাহ। বুঝতে পেরেছ? তাহলে দেখো আমরা যদি পাদদেশী হিমবাহের পরে কি আছে? উষ্ণতার স্বাভাবিক হ্রাস হার, অর্থাৎ নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার। নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার কোনটা বলছে? ট্রপোস্ফিয়ারে আমরা জানি প্রতি কিলোমিটার উচ্চতায় 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমতে থাকে। এইটিকেই বলছে তোমার নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার। এটা তোমরা লিখতেই পারবে, ট্রপোস্ফিয়ার কথাটি অবশ্যই উল্লেখ করবে। ঠিক আছে, বায়ুমণ্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রতি কিলোমিটারে 6.4 ডিগ্রি সেলসিয়াস হারে তাপমাত্রা কমে, সেটিকেই বলছে নর্মাল ল্যাপস রেট অফ টেম্পারেচার। এরপরে কি আসছে? এরপরে বলছে অধঃক্ষেপণ কাকে বলে? অধঃক্ষেপণ কি? অধঃক্ষেপণ, আমরা কিন্তু অধঃক্ষেপণ কথাটিকে ভাঙলে 2টো কথা পাই, একটা হচ্ছে অধ আর 2 নম্বর হচ্ছে ক্ষেপণ। এরকম করে তোমাদের লিখতে হবে যে অধ প্লাস ক্ষেপণ। তাহলে অধ মানে কি? অধ প্লাস ক্ষেপণ। তাহলে অধ মানে নিচে আর ক্ষেপণ মানে নিচে পড়া। তাহলে যখন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে যখন আমাদের আকাশ থেকে যখন জলরাশি নিচে পড়ে, তখনই সেটিকে বলছে তোমার অধঃক্ষেপণ। অধঃক্ষেপণের রূপ কি হবে? বৃষ্টিপাত, শিলাবৃষ্টি, এগুলো সবই হচ্ছে তোমার অধঃক্ষেপণের রূপ। অধঃক্ষেপণ, নিচে ক্ষেপণ হয়েছে। এরপরে কি আছে দেখো, অধঃক্ষেপণের পরে যেটা রয়েছে, কোথায় গেল? হ্যাঁ, অধঃক্ষেপণের পরে আসছে বান ডাকা কি? তাহলে বান ডাকা কি যদি আমরা দেখতে যাই, তাহলে বই দেখায় বান ডাকা কি। দেখো আমি তোমাদের বুঝিয়ে দেব এবং অবশ্যই প্রত্যেকটা প্রশ্নের ছবি দেওয়ার চেষ্টা করো যতটা দেওয়া যায়। এই দেখো বান ডাকা কি।
ঠিক আছে, 2 নম্বরের প্রশ্ন বান ডাকা। তাহলে বলছে জোয়ারের সময় স্ফীত সমুদ্রের জল মোহনা দিয়ে নদী বড় বড় ঢেউ ও জলোচ্ছ্বাসের আকারে নদী খাতে প্রবেশ করে। ঢেউ ও জলোচ্ছ্বাস সহ নদীর বিপরীতমুখী প্রবাহকে বলে বান। হ্যাঁ, বর্ষাকালে নদীতে যখন বেশি জল থাকে তখন ভরা কোটালের বা ভরা জোয়ারের জল খুব বেশি উঁচু হয়ে প্রবল বেগে সশব্দে নদীতে প্রবেশ করে, একে বলা হয় বান ডাকা। অর্থাৎ এত বেশি আওয়াজ হয় এই বানের সময় যে একে বান ডাকা বলা হয়। বান ডাকার অনুকূল অবস্থাগুলি কি কি আছে? তাহলে 1 নাম্বার কি আছে, তেজ কোটালের সময় এটা হয়ে থাকে। 2 নাম্বার বলছে কি, নদীর মোহনায় চড়া থাকলে হয়। 3 নাম্বার বলছে জোয়ারের জল প্রবেশ করার সময় নদীর স্রোতে বা অন্যভাবে বাধা পেলে হয়। আর নদীর মুখ ফানেল আকৃতির হলে হয়। এবং শেষ যেটা হচ্ছে নদী জলপূর্ণ থাকলে নদীতে বান ডাকে। বুঝতে পেরেছো? তাহলে এগুলো হচ্ছে তোমার অনুকূল অবস্থা আর বান ডাকা, এই দুটো হলো তোমার বান ডাকার তোমার অবস্থা। এরপরে কি আছে দেখো, বান ডাকার পরের প্রশ্ন হচ্ছে কি, বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। তাহলে বর্জ্য ব্যবস্থাপনা মানে বর্জ্য যেগুলো আছে সেগুলোকে আমরা কিভাবে ব্যবস্থাপনা করতে পারি বা ম্যানেজ করতে পারি যাতে সেটার ক্ষতিকারক দিক থেকে আমরা নিজেদিকে রেহাই পেতে পারি। বুঝতে পেরেছো? বর্জ্য যেগুলো আছে সেগুলো তো হবেই, কেননা আমরা তো দৈনন্দিন জীবনে যা কিছু বর্জ্য তৈরি করি সেগুলো তো আর আমরা বন্ধ করতে পারবো না, কিন্তু ওটাকে ব্যবস্থাপনা করতে হবে। তাহলে বর্জ্য ব্যবস্থাপনা কি বলছে, যে কার্যকরী পরিচালন পদ্ধতির মাধ্যমে বর্জ্য পদার্থের সংগ্রহ, অপসারণ, পরিবহন, শোধন, ক্ষতিকর প্রভাব হ্রাস ও পুনরায় ব্যবহারের উপযোগী হয় তাকে বর্জ্য ব্যবস্থাপনা বলে। এর আবার কতগুলো পদ্ধতি আছে, যেমন বর্জ্য পৃথকীকরণ, ভরাটকরণ এবং কম্পোস্টিং। ঠিক আছে, এই 3টে পদ্ধতির সাহায্যে তোমার বর্জ্যকে ব্যবস্থাপনা করা যায়। এই কথাটাও কিন্তু তোমরা লিখে দিতে পারো। নেক্সট কি আছে, নেক্সট দেখো এটার পরে যেটা আছে বর্জ্য ব্যবস্থাপনার পরে আছে বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি আছে। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, দেখো এখানে শিক্ষার্থীদের ভূমিকাটা ঠিক নিচেই দেখো দেওয়া আছে। এই যে আমরা যেখানে দেখছিলাম বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা, শিক্ষার্থীরা বর্জ্য ব্যবস্থাপনায় কতগুলি পদক্ষেপ গ্রহণ করবে। যেমন বর্জ্য সম্পর্কে নিজে যেমন সচেতন হবে তেমনি অন্যদেরও সচেতন করবে। অর্থাৎ প্রথম কিন্তু বাড়ি থেকে শুরু করতে হবে। ঠিক আছে, 2 নম্বর কি আছে, বর্জ্য পদার্থের পরিমাণ কমানোর ব্যবস্থা করবে। ঠিক আছে, অর্থাৎ আমরা বর্জ্যটা তৈরি করব কিন্তু চেষ্টা করব যাতে একটা জিনিসকে পুনরায় ব্যবহার করে যদি আমার প্রয়োজনীয়তাটা মিটে যায় তাহলে সেটাই করার। 3 নম্বর কি আছে, বাড়ি, বিদ্যালয়, রাস্তা প্রভৃতি স্থান ও তার পার্শ্ববর্তী এলাকা পরিচ্ছন্ন রাখবে। আমরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি তাহলে কিন্তু বর্জ্যটা কম উৎপন্ন হবে। 4 নম্বর কি আছে, বর্জ্য পদার্থের ব্যবস্থাপনা সম্পর্কে অবগত হতে হবে। অর্থাৎ কিভাবে বর্জ্য পদার্থকে ব্যবস্থাপনা করা যায় সেটা সম্পর্কে অবগত হতে হবে, জানতে হবে এবং জানানোর চেষ্টা করতে হবে। এরপরে কি আসছে, তাহলে আমাদের কতটা হলো, আমাদের হলো বর্জ্য ব্যবস্থাপনার সংজ্ঞা দাও। এরপরে কি আছে দেখো, ল্যান্ডফিল কি। ল্যান্ডফিল, তাহলে ল্যান্ডফিলটা কি দেখি। ল্যান্ডফিল তোমরা আমাদের ওই বর্জ্যরই একটা অংশ। ল্যান্ডফিলের মাধ্যমে তোমার এই যে ব্যবস্থাপনা যেগুলো আছে সেইগুলো অনেকটা তোমার নিয়ন্ত্রণ করা যায়। দেখো এটা হচ্ছে ল্যান্ডফিল বা ভরাটকরণ বা ল্যান্ডফিল। তাহলে কি বলছে, কোনো উন্মুক্ত নিচু জায়গায় বর্জ্য পদার্থ দ্বারা ভরাট করার পদ্ধতিকে ল্যান্ডফিল বা ভরাটকরণ বলে। যদি কোনো জায়গা নিচু থাকে সেই জায়গাটিতে যদি তোমার ভরাট করা হয় বর্জ্য দিয়ে, তখন সেটিকে বলছে ল্যান্ডফিল বা ভরাটকরণ। সংগ্রহ করা বর্জ্য পদার্থকে নষ্ট করতে ভরাটকরণ বা স্যানিটারি ল্যান্ডফিল খুব গুরুত্বপূর্ণ পদ্ধতি। এর প্রক্রিয়াগুলি কী কী আছে, এই পদ্ধতিতে একটি নির্দিষ্ট স্থানে আবর্জনার বর্জ্য অংশকে আলাদা করে একটি স্তরে বিছিয়ে দেওয়া হয়। 2 নম্বর কী আসছে, এর ওপর 20 থেকে 25 সেন্টিমিটার মাটি ছড়িয়ে দেওয়া হয়। এইভাবে এক স্তর কঠিন জৈব বর্জ্য এবং এক স্তর মাটি ক্রমান্বয়ে স্তরগুলি তৈরি করা হয়। আর শেষে আছে, তবে সবার ওপরে থাকে একটি পুরু মাটির স্তর যাতে ইঁদুর জাতীয় কোনো প্রাণী এতে সরাসরি গর্ত করতে না পারে। ঠিক আছে, এটা প্রক্রিয়া। এরপরে দেখো এখানে আছে পচন। এই প্রক্রিয়াগুলোর সাহায্যে এটা হয়ে থাকে। পচন কি, মাটির নিচে থাকা বর্জ্যগুলি জৈব ভঙ্গুর বলে এদের পচন এবং তার ফলে ভৌত, রাসায়নিক এবং জৈব পদার্থের পরিবর্তন ঘটে। ল্যান্ডফিল গ্যাস সৃষ্টি, এই প্রক্রিয়ার ফলে কিন্তু দেখো মিথেন, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস উৎপন্ন হয় এবং গ্যাসগুলিকে ল্যান্ডফিল গ্যাস বলে। আর জমি ভরাট 4 থেকে 6 মাসের মধ্যে এই প্রক্রিয়া শেষ হয়। সুবিধা কি, সুবিধা হলো বর্জ্য পদার্থগুলি মাটি দিয়ে ঢাকা থাকে বলে বর্জ্যজাত দূষণে জনস্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা কম হয়। আর অসুবিধা কি, অসুবিধা হলো একই জায়গায় বর্জ্যগুলি জমে থাকার ফলে
বৃষ্টি হলে তা থেকে নোংরা দূষিত জল চুইয়ে আশেপাশে জলাশয়ের ভূগর্ভস্থ স্তরে মিশিয়ে পানীয় জলে দূষণ ঘটাতে পারে। বর্জ্যের ধোয়া ওই দূষিত জলকে লিচেট বলে। ঠিক আছে, তাহলে কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে তোমার। তবে এটাই জেনে রাখো যে ভরাটকরণ হচ্ছে তোমার ওই বর্জ্যকে একটা নিয়ন্ত্রণের একটা পদ্ধতি বা ব্যবস্থাপনার একটা পদ্ধতি। এরপরে কি আছে আমাদের গেল বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তার পরে যেটা করলাম শিক্ষার্থীদের ভূমিকা বই পড়তে সময় বর্জ্য ব্যবস্থাপনার কোথায় ছিলাম যেন বর্জ্য ব্যবস্থাপনা ল্যান্ডফিল। ঠিক আছে, ল্যান্ডফিল পর্যন্ত আমাদের হয়েছিল। এরপরে দেখো দাগ দিয়ে রাখি কচ্ছের রণ কাকে বলে। তাহলে কচ্ছের রণ জিনিসটা কি, তো তোমরা তো জানো যখন ম্যাপ পয়েন্টিং করেছিল তখন ওখানে কচ্ছের রণ ছিল। তো এখানে যখন তোমার এসেছে তখন এটা কিভাবে তোমরা লিখবে যে কচ্ছের রণটা কি, আমি তোমাদের বলে দিই। দেখো কচ্ছের রণ এর ভৌগোলিক অবস্থান উল্লেখ করো। কচ্ছের রণটা কি? কচ্ছের রণ হচ্ছে গুজরাটের কচ্ছ উপদ্বীপকে পূর্ব এবং উত্তর দিক থেকে যে বিস্তীর্ণ লবণাক্ত ও কর্দমাক্ত জলাভূমি বেষ্টন করে আছে তাকে বলা হয় কচ্ছের রণ। ঠিক আছে, রণ কথাটির অর্থ হচ্ছে কর্দমাক্ত ও লবণাক্ত নিম্নভূমি। এর মধ্যে উত্তরের জলাভূমি বড় রণ এবং পূর্বের জলাভূমি ছোট রণ নামে পরিচিত। এটা দুটো ভাগে ভাগ করা আছে। তোমরা যদি পুরী যাও তাহলে কিন্তু ওখানে দেখতে পাবে। এরপরে আছে সমুদ্রের জোয়ারে বা বর্ষাকালে এই রান অঞ্চল প্লাবিত হয়। বর্ষার পর জল বাষ্পীভূত হলে রানে প্রচুর লবণ জমে থাকে। এবার আছে ভৌগোলিক অবস্থান। গুজরাটের কাথিয়াবার উপদ্বীপের উত্তরে আছে কচ্ছ উপদ্বীপ এবং এই কচ্ছ উপদ্বীপের উত্তর এবং পূর্বাংশে রান অঞ্চল অবস্থিত। বড় রানের পশ্চিম প্রান্ত আরব সাগরের সঙ্গে যুক্ত, ছোট রানের পশ্চিম অংশ কচ্ছ উপসাগরের সঙ্গে যুক্ত হয়। ঠিক আছে, তাহলে এটাই হলো তোমার কচ্ছের রণ। এরপরে কি আসছে কৃষি বনসৃজন। কৃষি বনসৃজন কোনটাকে বলছে? আমাদের কৃষিকাজের পাশাপাশি যে বনসৃজন করা হয়, অর্থাৎ আমরা ধরো জমিতে কৃষিকাজ করছি, তার আল বরাবর কিছু গাছ লাগানো হলো, এরকম ধরনের ইয়েটাকে বলছে তোমার কৃষি বনসৃজন। তারপরে 5 নাম্বার কি আছে অনুসারী শিল্প। অনুসারী শিল্প হচ্ছে যখন কোনো একটা বৃহৎ শিল্প কোনো জায়গাতে যখন গড়ে ওঠে, সে তোমার মোটর গাড়ি হতে পারে, সে অটোমোবাইল শিল্প হতে পারে, তার পাশাপাশি যে ছোট শিল্পগুলো গড়ে ওঠে সেটিকে বলছে তোমার অনুসারী শিল্প। নেক্সট হচ্ছে উত্তর দক্ষিণ করিডোর কাকে বলছে। দেখো উত্তর দক্ষিণ করিডোর যেটা আছে সেটা কিন্তু তোমার ওই ট্রান্সপোর্টের সোনালী চতুর্ভুজ যেটা আছে সেই সোনালী চতুর্ভুজের অংশ। আমি তোমাদের দেখিয়ে দিই যে কিভাবে এটা লিখবে। দেখো এইখানে এই যে তোমার দেওয়া আছে, দেখো উত্তর দক্ষিণ করিডোর, হ্যাঁ, সোনালী চতুর্ভুজ ও উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম করিডোর। তাহলে সোনালী চতুর্ভুজ নিশ্চয়ই জানো যে কলকাতা, দিল্লি, মুম্বাই এবং চেন্নাইকে যে 6 লেন বিশিষ্ট যে তোমার রাস্তা দিয়ে যুক্ত করার যে পরিকল্পনা, সেটি হচ্ছে তোমার সোনালী চতুর্ভুজ। এবার কি বলছে উত্তর দক্ষিণ করিডোর কোনটাকে বলছে? উত্তর দক্ষিণ করিডোর হচ্ছে ভারতের উত্তরে জম্মু ও কাশ্মীরের শ্রীনগরকে যে উন্নত ও প্রশস্ত জাতীয় সড়কের মাধ্যমে দক্ষিণে তামিলনাড়ুর কন্যাকুমারীর সঙ্গে যুক্ত করা হয়, এই সড়কপথকে বলে উত্তর দক্ষিণ করিডোর। অর্থাৎ ভারতের নর্থ এবং সাউথকে যুক্ত করার যে মানে তোমার উন্নত সড়ক এর মাধ্যমে যুক্ত করার যে পরিকল্পনা, এটি হচ্ছে তোমার উত্তর দক্ষিণ করিডোর। এটি 4000 কিলোমিটার দীর্ঘ। বুঝতে পেরেছো? তাহলে উত্তর দক্ষিণ করিডোরের মতো কিন্তু আবার পূর্ব পশ্চিমও আসে, যাক তোমাদের পূর্ব পশ্চিমটা আসেনি, এসেছে উত্তর দক্ষিণ করিডোর। তাহলে উত্তর দক্ষিণ করিডোর সম্পর্কে তোমাকে লিখতে হবে। তাহলে দেখো এখানে এতদূর পর্যন্ত আমাদের হয়েছে উত্তর দক্ষিণ করিডোর। এরপরে আসছে উপগ্রহ চিত্র কাকে বলে। উপগ্রহ চিত্র তোমার হচ্ছে তোমার কি, উপগ্রহের সাহায্যে আমরা যে চিত্রটা পাই, আমরা একটা সময়ে ধরো টোপোগ্রাফিক্যাল ম্যাপের সাহায্যে বেশিরভাগ কাজ আমাদেরকে করতে হতো, কিন্তু এখন প্রযুক্তির উন্নতির ফলে কি হয়েছে, আমরা কিন্তু উপগ্রহ চিত্র ব্যবহার করার সুযোগ পাচ্ছি এবং খুব সহজেই কিন্তু আমরা এটা পেতে পারি। তো দেখো এখানে দেওয়া আছে উপগ্রহ চিত্র কাকে বলে। দেখো দেখতে পাচ্ছ উপগ্রহ চিত্র কাকে বলে। তাহলে পৃথিবীর চারিদিকে পরিক্রমণকারী কৃত্রিম উপগ্রহ থেকে ক্যামেরার সাহায্যে পৃথিবীর বিভিন্ন অংশের যে চিত্র সংগৃহীত হয় তাকে উপগ্রহ চিত্র বলে। বৈশিষ্ট্য কি? এখানে স্কেল কিন্তু সুনির্দিষ্ট, অক্ষাংশ ও দ্রাঘিমাংশ, অর্থাৎ উপগ্রহ চিত্রে অক্ষাংশ ও দ্রাঘিমাংশর বিস্তৃতি পুরোপুরি উল্লেখ থাকে। ঠিক আছে, তাহলে এটা হলো তোমার উপগ্রহ চিত্র। নেক্সট কি আছে সেন্সর কাকে বলে। তাহলে সেন্সর কাকে বলছে?
সেন্সর জিনিসটা হচ্ছে তোমার ওই ক্যামেরাতে যে তোমার ব্যবহার করা হয়, সেই ক্যামেরার মধ্যে তোমার যেটা থাকে সেন্সর, সেইটিকে, এটাও কিন্তু স্যাটেলাইট ইমেজারেরই অংশ। আমি দেখাই তোমাদের সেন্সর। দেখো এই যে এইখানে তোমার দেওয়া আছে সেন্সর, এই দেখো সেন্সর, ঠিক আছে। সেন্সর কোনটাকে বলছে? এটি হলো ক্যামেরা বা কৃত্রিম উপগ্রহে রাখা থাকে একটা তোমার যন্ত্র, হ্যাঁ। এর সাহায্যে পৃথিবীর ছবি তোলা হয়। এটি এমন একটা যন্ত্র বা ডিভাইস যা মহাকাশ থেকে পৃথিবীর বিভিন্ন উপাদান থেকে প্রতিফলিত সূর্যরশ্মির পরিমাণ সংগ্রহ করে তার বৈশিষ্ট্যকে তুলে ধরতে সাহায্য করে, ঠিক আছে। তাহলে এরই নাম হচ্ছে সেন্সর, যেটা তোমার ওই কৃত্রিম উপগ্রহের ক্যামেরাতে রাখা থাকে। পরিষ্কার হয়েছে? তাহলে সেন্সর কাকে বলে এতদূর পর্যন্ত হলো। তাহলে এটা কিন্তু শেষ হলো আমাদের, অর্থাৎ 2-এর গ বিভাগের 2 নম্বর প্রশ্নটা আমাদের হলো। এরপরে চলে আসছি আমরা ঘ বিভাগ, ঠিক আছে। ঘ বিভাগে প্রথমে আছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর। প্রথমে যেটা আছে, অর্থাৎ এটা কিন্তু বড় প্রশ্ন, 3 নম্বরের বড় প্রশ্ন, ঠিক আছে। তোমার 3 নম্বরে 4টে কিন্তু আমাদের এখানে করতে হবে। তো 4টেই আছে, কিছু তোমার অপশনাল দেওয়া আছে, আমি সবগুলোই আলোচনা করব। তাহলে দেখো প্রথমে কি আছে, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশ। দেখো নদী, সব নদীর মোহনায় কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না, হ্যাঁ। তো তার জন্য কি হয়, এদের কিন্তু কিছু অনুকূল পরিবেশ লাগে। অনুকূল পরিবেশ যদি না থাকে তাহলে কিন্তু বদ্বীপ গড়ে ওঠে না। আমাদের ভারতে যে সমস্ত পশ্চিম বাহিনীর নদীগুলো আছে, সেই সমস্ত পশ্চিম বাহিনী নদীগুলোতে কিন্তু তোমার বদ্বীপ গড়ে ওঠেনি। পূর্ব বাহিনী যেহেতু তারা ছোট, হ্যাঁ, আর পূর্ব বাহিনী নদীগুলো যেগুলো আছে, যতগুলো বদ্বীপ আছে সেগুলো কিন্তু বেশিরভাগ পূর্ব বাহিনী নদীতেই গড়ে উঠেছে। তাহলে দেখো তোমাদের এই বহির্জাত প্রক্রিয়া যেটা আছে, বহির্জাত প্রক্রিয়া, ভূমিরূপ সৃষ্টির যে প্রক্রিয়া, সেখানে বদ্বীপ চ্যাপ্টারে গেলে তোমার অনুকূল পরিবেশগুলো পাওয়া যাবে। কি কি আছে দেখো, পলির পরিমাণ। প্রথম যেটা দরকার সেটা হচ্ছে পলির পরিমাণ, অর্থাৎ নদীটা যে অঞ্চলের উপর দিয়ে বয়ে আসছে সেটা যদি তোমার পুরোপুরি পাথুরে হয়, তখন কিন্তু সেখানে পলির পরিমাণ কমে যায়। আর পলির পরিমাণ বেশি থাকলে তখনই কিন্তু সেখানে তোমার বদ্বীপ গড়ে উঠতে পারে। তারপরে কি আছে, মোহনায় মৃদু ঢাল, অর্থাৎ নদী যেখানে সমুদ্রে গিয়ে মিশছে, সেই ঢালটা যদি মৃদু না হয়, হঠাৎ করে যদি ঢাল নিয়ে 90 ডিগ্রি অ্যাঙ্গেল নিয়ে যদি নিচে নেমে যায়, তখন কিন্তু সেখানে বদ্বীপ গড়ে উঠতে পারে না, ঠিক আছে। তারপরে কি আছে, অগভীর সমুদ্র। এই মোহনায় মৃদু ঢাল আর অগভীর সমুদ্র দুটো কিন্তু ইন্টারলিঙ্কড, অর্থাৎ ওই জায়গাটা যদি অগভীর না হয় তাহলে কিন্তু ওই পলি এসে বদ্বীপ সৃষ্টি করতে পারে না। তারপরে কি আছে, লবণতা বৃদ্ধি। লবণতা বৃদ্ধিটা কি বলছে, সমুদ্র জলে লবণতা যত বাড়বে ততই নদী জলের পলিরাশি দ্রুত অধক্ষিপ্ত হবে, অর্থাৎ ঘনত্বটা বেড়ে যাবে। আর ঘনত্বটা বাড়লেই সেটা অধক্ষেপণ হতে সুবিধা হবে। এরপরে কি আছে, বিপরীতমুখী স্রোত ও বায়ু, অর্থাৎ জলটা যে মুখে যাচ্ছে সেই মুখে যদি বিপরীতমুখী সমুদ্রের স্রোত থাকে এবং বায়ু প্রবাহ থাকে, তাহলে কি হবে, নদীর জলের সঙ্গে যে সমস্ত পলিবালিগুলো আসছে সেগুলো কিন্তু জমে বদ্বীপ গঠন হতে পারবে। এরপরে কি আছে, শান্ত সমুদ্র, অর্থাৎ মোহনার মুখে জোয়ার ভাটার প্রকোপ যত কম হবে, পলিরাশি তত দ্রুত সমুদ্র গর্ভে সঞ্চিত হবে। তাহলে এই 6টা মোটামুটি অনুকূল পরিবেশ তোমার বদ্বীপ গঠনের জন্য প্রয়োজন হয়েছে। তারপরে কি আছে দেখো, বৈপরীত্য উষ্ণতা কোন পরিবেশে কার্যকর হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে তোমার বৈপরীত্য উষ্ণতা। এটা কিন্তু তোমাদের একটু ভালো করে মাথা লাগিয়ে করতে হবে। এটা তোমার স্থানীয় যে বায়ু প্রবাহ আছে, সেই স্থানীয় বায়ু প্রবাহের অন্তর্গত একটা প্রশ্ন। ক্যাটাবেটিক এবং অ্যানাবেটিক যে বায়ু আছে, এই দেখো এখানের থেকে তোমাকে প্রশ্নটার উত্তরটা লিখতে হবে। তো এখানে দেখো পার্বত্য বায়ু যেটা আছে, পার্বত্য বায়ু এবং উপত্যকা বায়ু, এই দুটো ভাগে কিন্তু ভাগ করছে। তো এই পার্বত্য বায়ুতে যে সমস্ত অনুকূল পরিবেশগুলো প্রয়োজন হয় সেটা কি হচ্ছে, 1 নম্বর হচ্ছে শান্ত মেঘমুক্ত রাত্রিতে পর্বতের উপরের অংশে বায়ু দ্রুত তাপ বিকিরণ করে শীতল ও ভারী হয় এবং মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে পর্বতের ঢাল বেয়ে নিচে নেমে উপত্যকার মধ্যভাগে সঞ্চিত হয়, একে বলে পার্বত্য বায়ু। হয়েছে? তাহলে প্রথম যে অনুকূল পরিবেশটা কি দরকার, সেটা হচ্ছে মেঘমুক্ত আকাশ, হ্যাঁ, মেঘমুক্ত রাত্রির প্রয়োজন হয় এবং ঢাল বেয়ে আসতে হবে। তাহলে ঢাল বরাবর নিম্নগামী এই পার্বত্য বায়ুকে ক্যাটাবেটিক বায়ু বলে, ঠিক আছে। এই ক্যাটাবেটিক বায়ুতে কি হয় দেখো, বৈশিষ্ট্যগুলো কি আছে, সাধারণত রাতের বেলা এই বায়ু প্রবাহিত হয় এবং ভোরবেলা এর গতি সবচেয়ে বেশি হয় এবং কি হয়, বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয়। এই নিম্নগামী শীতল বায়ুর প্রভাবে উপত্যকার উপরিভাগের তুলনায় নিম্ন অংশে শীতের তীব্রতা বাড়ে
ফলে সেখানে বৈপরীত্য উত্তাপের সৃষ্টি হয়। তাহলে এই যে ক্যাটাবেটিক বায়ু যেটা আছে, ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু থেকে এই যে অনুকূল পরিবেশগুলো প্রয়োজন হয়, ঢালের প্রয়োজন হয়, মেঘমুক্ত আকাশের প্রয়োজন হয়, নিচের দিকে আসার প্রয়োজন হয়, এইগুলোই হচ্ছে তোমার বৈপরীত্য উত্তাপের অনুকূল পরিবেশ। পরিষ্কার হয়েছে? এরপরে দেখো কি আছে, বর্জ্য ব্যবস্থাপনার 3টি প্রয়োজনীয়তা লেখো। দেখো বর্জ্য ব্যবস্থাপনা যেটা আছে সেগুলো কিন্তু তোমার খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই বললাম যে আমাদের বর্জ্য কিন্তু আমরা বন্ধ করতে পারবো না, আমাদের কিন্তু বর্জ্য উৎপন্ন হবেই। আমরা যদি বাঁচি তাহলে কিন্তু আমাদের উৎপন্ন হবে, কিন্তু এগুলোকে ব্যবস্থাপনা করার ব্যবস্থাটা কিন্তু আমাদেরকে করে সেটা তৈরি করতে হবে। তাহলে বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা বা গুরুত্ব, এই দেখো বর্জ্য ব্যবস্থাপনার জন্য কি কি প্রয়োজনীয়তা প্রয়োজন। প্রথমে কি আছে, পরিবেশকে দূষণমুক্ত রাখা। দেখো আমরা যদি ক্রমশ বর্জ্য উৎপাদন করতেই থাকি, সেটাকে যদি কমানোর বা ম্যানেজমেন্টের যদি ব্যবস্থা না করি, তাহলে কিন্তু পরিবেশ তোমার দূষণযুক্ত হবে, দূষণমুক্ত কিন্তু হবে না। তারপর আছে বাস্তুতন্ত্রের সুরক্ষা। বাস্তুতন্ত্রের মাধ্যমে কিন্তু আমরা খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো পেয়ে থাকি, এবং শুধুমাত্র আমরা নয়, প্রত্যেকটা প্রাণী কিন্তু বাস্তুতন্ত্রের সঙ্গে যুক্ত। অতএব আমরা যদি আমাদের প্রয়োজনে সেগুলোকে নষ্ট করি, তাহলে কিন্তু আমাদের যে বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, সেটা কিন্তু বিঘ্নিত হবে। ঠিক আছে? তারপরে কি আছে, জীব বৈচিত্র্যকে বাঁচানো। একই কথা, অর্থাৎ প্রত্যেকটা জীবের যদি প্রয়োজনীয়তা ফুলফিল না হয়, আমরা যেমন আমাদের প্রয়োজনীয়তা পূরণ করতে না পারলে আমরা বাঁচতে পারবো না, ঠিক একই জিনিস কিন্তু অন্যান্য জীবদের ক্ষেত্রেও হয়ে থাকে। তারপরে আছে রোগ ব্যাধি প্রতিরোধ। তাহলে দেখো যদি আমরা বর্জ্যকে ব্যবস্থাপনা না করি, তাহলে সেখান থেকে বিভিন্ন রকমের রোগ ছড়াবে। সেটা মশা থেকে হতে পারে, সেটা অন্য তোমার দূষক থেকে হতে পারে। তাহলে এগুলো কিন্তু ব্যবস্থাপনা করার প্রয়োজন হয়। এরপর হচ্ছে বিদ্যুৎ শক্তি ও সার উৎপাদন। দেখো বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে মূল্যবান বিদ্যুৎ শক্তি ও জৈব সার উৎপাদন করা যায়। তাহলে উন্নত প্রযুক্তির সাহায্যে কিন্তু এগুলো করা সম্ভব। এবং শেষ যেটা আছে, প্রাকৃতিক সম্পদ রক্ষার্থে আমরা প্রকৃতি থেকে যে সমস্ত সম্পদগুলো ব্যবহার করছি, যেমন ধরো লোহা, তামা, অ্যালুমিনিয়াম, এগুলোকে যদি আমরা একবার ব্যবহার না করে পুনরায় ব্যবহারের যদি ব্যবস্থা করি, তাহলে সেটা কিন্তু একদিক থেকে প্রাকৃতিক সম্পদটা রক্ষা পাবে এবং আমাদেরও প্রয়োজনীয়তাটা আস্তে আস্তে পূরণ হবে। ঠিক আছে? তাহলে দেখো এটা হয়ে গেল বর্জ্য ব্যবস্থাপনা প্রয়োজনীয়তা। এরপরে কি আছে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের বর্জ্য ব্যবস্থাপনাটা হয়ে গেল, বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা। এরপরে কি আছে, বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা। এই প্রশ্নটা আমি তোমাদের বলবো। তাহলে দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের কি ভূমিকা থাকতে পারে। এই দেখো বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের ভূমিকা কি কি আছে, দেখো আমি তোমাদের দেখাই। প্রথম কি আছে, কম বর্জ্য উৎপাদন, অর্থাৎ শিক্ষার্থীরা শিখবে কীভাবে কম বর্জ্য উৎপাদন করতে হয়, এগুলো কিন্তু শিক্ষার্থীদের আমাদের শেখাতে হবে। 2 নম্বর কি আছে, শ্রেণীকক্ষ এবং গৃহকে বর্জ্য মুক্ত রাখা। চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ আমরা আমাদের যা কিছু আছে আমাদের বাড়ি থেকেই কিন্তু শুরু করতে হবে, তাহলে কিন্তু আমরা অন্যকে শিক্ষা দিতে পারবো। তারপরে কি আছে, 3 নম্বর বর্জ্য অপসারণে সাহায্য করা, অর্থাৎ জমে থাকা বর্জ্যের যথাযথ অপসারণ এবং পুনর্ব্যবহারের জন্য শিক্ষার্থীরা নিজেকে এবং অন্যকে উদ্বুদ্ধ করবে। তাহলে এইগুলো সম্পর্কে এবং অন্যান্য ভূমিকা কি, আলোচনা এবং বিতর্কতে অংশগ্রহণ করবে এবং সৃজনশীলতায় উৎসাহ পাবে। ঠিক আছে? তাহলে হয়ে গেল বর্জ্য ব্যবস্থাপনা। এরপরে কি আছে, পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য, তাই তো? তাহলে পূর্বঘাট আর পশ্চিমঘাট পর্বত, এটা হচ্ছে তোমার প্রাকৃতিক পরিবেশ, ওই ভূপ্রকৃতির অন্তর্গত। এটা দেখো তোমরা পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের পার্থক্যটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হ্যাঁ, তো এই দেখো এখানে পূর্বঘাট পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য, তবে পার্থক্য কখনো এই 3টে ইয়েতে করবে না, সবসময় 2টো ভাগে ভাগ করে এরকম করে মাঝখানটা খাতাটা ভাঁজ করে নেবে, নিয়ে এদিকে পূর্বঘাট, এদিকে পশ্চিমঘাট, এবং সহজ করে লেখার চেষ্টা করবে। দেখো কি আছে এখানে, কি আছে, পূর্ব উপকূলে মহানদীর অববাহিকায় দক্ষিণ সীমা থেকে ভাইগাই নদীর অববাহিকা পর্যন্ত পূর্বঘাট পর্যন্ত পূর্বঘাট পর্বত বিস্তৃত। আর পশ্চিমঘাট পর্বতে কি আছে, পশ্চিমঘাটে তাপ্তি নদীর অববাহিকা থেকে দক্ষিণে কন্যাকুমারিকা পর্যন্ত পশ্চিমঘাট পর্বত বিস্তৃত। এটা হলো বিস্তৃতি। 2 নম্বর কি আছে, এটা একটি ক্ষয়জাত পর্বত, অপরদিকে এটা কিন্তু হচ্ছে একটা স্তূপ পর্বত। এরপরে কি আছে, পূর্বঘাট পর্বত পশ্চিমঘাটের মতো একটানা নয়, এটা বিচ্ছিন্ন, কিন্তু এটা হচ্ছে তোমার প্রাচীরের মতো একটানা। 3 নম্বর কি আছে, পূর্বঘাট পর্বতের গড় উচ্চতা 600 মিটার, সেখানে এর গড় উচ্চতা হচ্ছে 900 মিটার। আর সবারই শেষে কি আছে, জলবিভাজিকা হিসাবে পূর্বঘাট পর্বতের বিশেষ কোনো গুরুত্ব নেই, কিন্তু এটা একটা গুরুত্বপূর্ণ জলবিভাজিকা। তাহলে এটা হলো তোমার পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মধ্যে পার্থক্য। নেক্সট কি আছে, নেক্সট আছে ভারতীয়
রেলপথের তিনটে সুবিধা এবং তিনটে অসুবিধা। তাহলে প্রথমে সুবিধাটা দেখি কি কি সুবিধা আছে। ভারতীয় রেলপথকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে ভারত রেলপথকে আমাদের কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা পরিবহন মাধ্যম, যেটা ইংরেজ সরকার আমাদেরকে শুরু করেছিল। এখন আমরা এটাকে আমরা বহন করে নিয়ে যাচ্ছি। তাহলে রেলপথের গুরুত্ব কী? প্রথমে হচ্ছে যাত্রী এবং পণ্য পরিবহন, অর্থাৎ আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র যেমন নিয়ে যায়, যাত্রীও কিন্তু নিয়ে যায়। 2 নম্বর কী আছে? কৃষির উন্নতি, অর্থাৎ কোনো একটা জায়গাতে সার নিয়ে যাওয়া, বীজ নিয়ে যাওয়া এবং কৃষিজাত দ্রব্যকে আবার চাহিদাপূর্ণ জায়গাতে নিয়ে আসা, এগুলো কিন্তু তোমার রেলপথের মাধ্যমে হয়ে থাকে। তারপর আছে শিল্পের উন্নতি। ঠিক একই রকম শিল্পজাত দ্রব্যের যে কাঁচামাল প্রয়োজন হয়, যে সমস্ত প্রযুক্তিগত জিনিস প্রয়োজন হয়, সবই আমরা নিয়ে যেতে পারি। আবার একই রকমভাবে উৎপন্ন দ্রব্যটা যেটা ডিমান্ড অঞ্চল, সেখানে নিয়ে আসতে পারি। শেষ হচ্ছে কি? তাপবিদ্যুৎ উৎপাদন। তাহলে দেখো, তাপবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে যে কয়লার প্রয়োজন হয়, প্রচুর পরিমাণে কয়লার প্রয়োজন হয়। তাহলে ধরো সব জায়গাতে তো আর কয়লা থাকে না, তাহলে সেখানে কয়লা নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই রেলের সাহায্যে নিয়ে যাওয়া হয়। তারপর আছে বহির্বাণিজ্যে উন্নতি। আমাদের দেশের মধ্যে যে সমস্ত আছে এর বাইরেও যেগুলো আছে, বা দেশের মধ্যেই তোমার আঞ্চলিক জায়গা থেকে বাইরে জিনিসপত্র নিয়ে যাওয়ার ক্ষেত্রে বহির্বাণিজ্যের উন্নতি। আর অন্যান্য গুরুত্ব কী আছে? দেশ রক্ষা। দেখো, অনেক জায়গাতেই কী আছে, মানে ধরো বর্ডার এলাকা, সেখানে কিন্তু রেল নিয়ে যাওয়া খুব একটা যে ইনকামের ব্যাপার তা কিন্তু নয়, এতে সরকারের ইনকাম কিন্তু খুব একটা বেশি কিছু হবে না, কিন্তু দেশ রক্ষার জন্য কিন্তু এগুলো করতে হয়। যেমন কাশ্মীরের মধ্যে রেলকে বিস্তার করা হচ্ছে, এখানে পর্যটন শিল্পে যা না সরকারের লাভ হবে, কিন্তু প্রতিরক্ষার খাতে কিন্তু এগুলো খুবই গুরুত্বপূর্ণ। শেষ হচ্ছে যোগাযোগের মাধ্যম, অর্থাৎ আমরা কিন্তু রেল ব্যবস্থা উন্নত হলে যোগাযোগ ব্যবস্থাটা আমাদের উন্নত হয়। তাহলে এটা হলো একটা সুবিধা। আর রেলের অসুবিধা কি কি আছে? দেখো, রেলের কিন্তু কিছু অসুবিধা আছে। সেটা কি হচ্ছে? প্রথম সেটা হচ্ছে তোমার সময় সাপেক্ষ পরিবহন। আমরা কিন্তু কোনো একটা দূরের জায়গাতে গেলে তোমার সময় কিন্তু খুব বেশি লাগে। তোমার উড়োজাহাজ মানে তোমার আকাশপথের মতো এটা কিন্তু সময় কমের কোনো ব্যাপার নেই। তারপর হচ্ছে উন্নত প্রযুক্তির অভাব, অর্থাৎ সবই উন্নত হচ্ছে, কিন্তু এখনও ধীরে ধীরে উন্নত হচ্ছে, এমনটা নয় যে উন্নত হচ্ছে না। আমাদের পূর্ব এশিয়ার অন্যান্য দেশের থেকে আমাদের উন্নতি হচ্ছে বটে, কিন্তু এখনও আরও বেশি উন্নতির প্রয়োজন হয়। তারপর হচ্ছে ওয়াগনের অভাব। পণ্য পরিবহনের প্রয়োজন মতো সবসময় ওয়াগন কিন্তু পাওয়া যায় না, অর্থাৎ এটার অভাব রয়েছে। তারপর হচ্ছে যাত্রীর সুরক্ষার অভাব। এটা কিন্তু হয়ে থাকে রেল রবারি অনেক সময় হয়ে থাকে, বা অনেক সময় যে ওয়াগন আছে সেই ওয়াগন ভেঙেও কিন্তু জিনিসপত্র নিয়ে চলে যায়। অতএব এটা কিন্তু একটা অভাব কিন্তু রয়েছে। আর রেল কর্মীর সংখ্যা কম, অর্থাৎ নিয়োগের অভাব। এই সমস্ত সমস্যাগুলো কিন্তু রেলপথে কিন্তু বর্তমান আমাদের আছে। এরপরে কি আছে? সুবিধা অসুবিধা হলো এ আছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। তাহলে ভূবৈচিত্র্য সূচক যে মানচিত্র, আমাদের টোপোগ্রাফিক্যাল মানচিত্র, তার ব্যবহার আমাদেরকে লিখতে হবে। এটা কিন্তু তোমার স্যাটেলাইট ইমেজ নয়। এই স্যাটেলাইট ইমেজ আসার আগে কিন্তু ভূবৈচিত্র্য সূচক মানচিত্রকেই ব্যবহার করে আমাদের সব কিছু করতে হতো। দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তা দেখতে পাচ্ছ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের গুরুত্ব বা প্রয়োজনীয়তা। প্রথম কি আছে? আঞ্চলিক, সাংস্কৃতিক ও ভূপ্রাকৃতিক তথ্য। ভূবৈচিত্র্য সূচক বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রে কি হয়? নির্দিষ্ট সাংকেতিক চিহ্নের সাহায্যে কোনো একটা অঞ্চলের আঞ্চলিক, সাংস্কৃতিক এবং ভূপ্রাকৃতিক বৈচিত্র্যগুলোকে কিন্তু তুলে ধরা হয়, এবং এটা এক নজরে আমরা কিন্তু বুঝতে পারি। 2 নম্বর হচ্ছে প্রতিরক্ষা কাজে গুরুত্বপূর্ণ। ঠিক যেমনভাবে তোমার আমাদের রেল গুরুত্বপূর্ণ, সড়কপথ গুরুত্বপূর্ণ, ঠিক একই রকম জন্য কিন্তু প্রতিরক্ষা কাজেও এটা গুরুত্বপূর্ণ। যার জন্য কি হয়, এই টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু বর্ডার এলাকার টোপোগ্রাফিক্যাল ম্যাপ কিন্তু সাধারণ মানুষের কাছে সহজে অ্যাভেলেবেল করা হয় না। বুঝতে পেরেছো? এরপরে 3 নম্বর কী আছে? গবেষণামূলক কাজে। 4 নম্বর আছে ভূমির ব্যবহার জানার জন্য। 5 নম্বর আছে ভূমির ব্যবহার পরিবর্তন জানার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা হচ্ছে তোমার ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের তোমার প্রয়োজনীয়তা বা গুরুত্ব। এরপরে আমাদের কতটা হলো? ব্যবহার লেখো। 3টে তো আমাদের হয়ে গেল। তারপরে কি আছে? জিও স্টেশনারি ও সান সিনক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য। তাহলে
তোমার যে উপগ্রহগুলো আছে সেগুলোকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, একটা জিও স্টেশনারি আর একটা হচ্ছে সান সিনক্রোনাস উপগ্রহ। এই দেখো, ঠিক আছে। তাহলে কি আছে বলছে, সমুদ্র থেকে 36,000 কিলোমিটার উচ্চতায় আছে জিও স্টেশনারি, আর সেখানে 700 থেকে 900 কিলোমিটার উচ্চতায় আছে তোমার সান সিনক্রোনাস, অর্থাৎ এটা বেশি উচ্চতাতে অবস্থান করছে। 2 নম্বর কি হচ্ছে, নিরক্ষরেখা বরাবর পৃথিবীর মতো সমগতিতে পশ্চিম থেকে পূর্বে ঘোরে, আর এটা কোন দিকে ঘোরে, এটা উত্তর থেকে দক্ষিণে ঘোরে, হয়েছে। এবার হচ্ছে পৃথিবীর গতিতে ঘোরে বলে একই দ্রাঘিমায় স্থির থাকে, অর্থাৎ তোমার একই জায়গাতে এটা অবস্থান করছে, কিন্তু এটা কিন্তু তোমার স্থানীয় সময় ধরে নিয়মিত তথ্য সংগ্রহ করতে থাকে। তারপর কি হচ্ছে, আবহাওয়া সংক্রান্ত তথ্য ও পূর্বাভাস দেওয়ার জন্য ব্যবহৃত হয়, তাই এর নাম এনভায়রনমেন্টাল মনিটরিং স্যাটেলাইট। আর এটা কি হচ্ছে, এটা রিসোর্স মনিটরিং স্যাটেলাইট, অর্থাৎ এটা সম্পদটাকে রক্ষা করার কাজে ব্যবহৃত হয়। তাহলে এটাই হচ্ছে তোমার মোটামুটি এই দুটোর মধ্যে পার্থক্য। এরপরে দেখো ঘ বিভাগ শেষ হয়ে গেল, নেক্সট হচ্ছে ইয় বিভাগ। এই ইয় বিভাগের মধ্যে প্রথমে কি আছে, পার্বত্য হিমবাহের ক্ষয়কাজের ফলে গঠিত ভূমিরূপগুলি আলোচনা করো। তাহলে দেখো হিমবাহের ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, এটা আমাদেরকে তোমার দেখতে হবে। পার্বত্য হিমবাহ মানে পার্বত্য হিমবাহেতেই তোমার ক্ষয়কাজটা হয়ে থাকে বেশি, এবং এরই ফলে গঠিত ভূমিরূপগুলো সম্পর্কে আমাদেরকে আলোচনা করতে হবে। এবং দেখো এই যে হিমবাহের ক্ষয়কার্যের ফলে যে গঠিত ভূমিরূপগুলো একটু ভালো করে পড়বে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। নদী, হিমবাহ, বায়ু, তিনটেই ভূমিরূপগুলো কী কী আছে সেগুলো ঠিক করতে হবে। তাহলে দেখো এখানে কী কী আছে, করি, এরিটি, পিরামিড চূড়া, ঝুলন্ত উপত্যকা, ইউ আকৃতির উপত্যকা, ক্র্যাগেন্টেল, রসে মতানে, ফিওর্ড এবং স্পার। যেমন নাম্বার দেওয়া থাকবে সেরকম তোমরা উত্তর লিখবে। যদি ধরো সবগুলো সম্পর্কে বর্ণনা করতে যাও সময়ের কিন্তু অভাব হবে, অতএব তোমরা অল্পের মধ্যে প্রথমে, যেমন ধরো এই করি কাকে বলে, করি কাকে হচ্ছে তোমার একটা টেবিল আকৃতি, অর্থাৎ হিমবাহের উৎসমুখী ক্ষয়কার্যের কারণে উঁচু পার্বত্য অঞ্চলে করি সৃষ্টি হয়। এবং আমরা এখানে দেখো এই যে হাতলযুক্ত চেয়ারের মতো ভূমিরূপ গঠিত হয়, এটিকে কিন্তু বলা হয় করি। এটা এক কথায় তোমাকে লেখার চেষ্টা করতে হবে। এরপরে কি, এর বৈশিষ্ট্যগুলো লিখতে হবে, কি কি বৈশিষ্ট্য আছে। এর খাড়া দেওয়াল থাকে, এর অর্ধবৃত্তাকার গর্ত থাকে, উটের কুড়ে ঘরের মতো এর অংশবিশেষ থাকে, এবং সবশেষে কী কী করতে হবে, এর ছবিটা কিন্তু আঁকতে হবে। দেখো এইখানে এই যে ছবিটা দেওয়া আছে, এখানে কিন্তু একসঙ্গে করি, এরিটি, পিরামিড চূড়া তিনটাই কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অতএব তোমরা যখন লিখবে তখন কিন্তু এই ছবিটা দেবে, এবং সঙ্গে সঙ্গে ছোট ছোট করে ব্যাখ্যা দেবে। সমস্ত ব্যাখ্যা বড় করে দিতে গেলে কিন্তু পারবে না। এরপরে কি আসছে, এরিটি। তাহলে হিমবাহের উৎসমুখী ক্ষয়ের ফলে একই পর্বত শৃঙ্গের দুটি দিকে দুটি করে সৃষ্টি হলে সংকীর্ণ খাড়া শিরার মতো অংশটিকে এরিটি বলা হয়, অর্থাৎ এই জায়গাটা এই অংশটা হচ্ছে তোমাদের এরিটি, ঠিক আছে। তারপরে কি আসছে, এরিটির পরে আসছে পিরামিড চূড়া। তাহলে পিরামিড চূড়া কোনটাকে বলছে, দেখো এখানে আছে পিরামিড চূড়া। পিরামিড চূড়া হচ্ছে পার্বত্য উপত্যকায় হিমবাহের উৎসসমূহ ক্ষয়কার্যের অন্যতম নিদর্শন হলো পিরামিড চূড়া। হ্যাঁ, একটি পর্বতের বিভিন্ন দিকে পাশাপাশি 3-4টি এরিটি সৃষ্টি হলে সেগুলি ক্রমাগত মস্তকদের ক্ষয়প্রাপ্ত হয়ে একটি পিরামিডের মতো আকৃতি চূড়া গঠন করে, এর নাম হচ্ছে পিরামিড চূড়া, অর্থাৎ এই জায়গাটা হচ্ছে তোমার পিরামিড চূড়া। এরপরে কি আসছে, ঝুলন্ত উপত্যকা। ঝুলন্ত উপত্যকা কোন জিনিসটাকে বলছে, কোনো একটা ছোট হিমবাহের যখন বড় হিমবাহের সঙ্গে মিলিত হয় তখন সেই ছোট হিমবাহের উপত্যকাটি দেখো ঝুলন্ত অবস্থায় থাকে, তাই এটিকে বলছে ঝুলন্ত উপত্যকা। ছবি মাস্ট, ছোট ছোট করে লেখো কিন্তু তোমার ছবি দাও। এরপরে কি আসছে, হিমদ্রোণী। হিমদ্রোণী বা ইউ আকৃতির উপত্যকা। তাহলে এটা হচ্ছে দেখো হিমবাহ উপত্যকা কিন্তু হিমদ্রোণী বলা হয়, এই ইউ আকৃতির উপত্যকাটাকে বলছে তোমার হিমদ্রোণী। এরপর কি আছে, ক্র্যাগ অ্যান্ড টেল, অর্থাৎ ক্র্যাগ অ্যান্ড টেল মানে যখন হিমবাহ প্রবাহিত হয় তখন সামনে যদি কোনো এই উঁচু অংশ থাকে তখন এইটিকে বলছে ক্র্যাগ, আর পিছনে লেজের মতো অংশটিকে বলছে টেল। এটি হচ্ছে তোমার ক্র্যাগ অ্যান্ড টেল। তাহলে 6 নম্বর হলো। এরপর 7 নম্বর কী আছে, রসের মতানি। রসের মতানিটাও দেখো যেভাবে আছে, যে হিমবাহের পার্বত্য প্রবাহে শিলাখণ্ড ঢিবির মতো আকারে উঁচু হয়ে থাকলে ক্ষয়কার্যের ফলে হিমবাহের প্রবাহের অবঘর্ষ প্রক্রিয়া শিলাখণ্ডটি মসৃণ ও বিপরীত দিকে উৎপাদন প্রক্রিয়া এবড়ো খেবড়ো অমসৃণ হয়, এই ধরনের ঢিবিকে রসের মতানে বলা হয়। এবং এর বৈশিষ্ট্যগুলো দিতে হবে এবং ছবি দিতে হবে। এরপরে সবশেষে আছে কি, তারপরে আছে ফিয়র্ড। ফিয়র্ডটা সম্পর্কে দেখো, ফিয়র্ড হচ্ছে তোমার হিমবাহের ক্ষয়কার্যের ফলে সমুদ্র উপকূল সংলগ্ন পার্বভূমিতে বহু খাত তথা হিমবাহ সৃষ্টি হয়। সমুদ্রপৃষ্ঠ থেকে এগুলির গভীরতা বেশি হলে বরফমুক্ত হওয়ার জন্য জল প্রবেশ করে। জলপূর্ণ এই খাত
উপত্যকাগুলিকে ফিয়র্ড বলা হয়। এটার উপরে কিন্তু শর্ট প্রশ্ন আসে যে জলপূর্ণ খাত উপত্যকাকে কী বলা হয়? ফিয়র্ড। এবং সব শেষে আছে কর্তিত স্পার, অর্থাৎ হিমবাহ যে সোজা প্রবাহিত হয় নিজের উপকূলকে কেটে, তা এটাকে বলছে কর্তিত স্পার। তাহলে এখানে যতগুলো হবে ততগুলো তোমরা লিখবে। গঠিত যে কোনো ভূমিরূপের চিত্রসহ আলোচনা করে। এরপরে কি আছে? উষ্ণতার তারতম্য অনুযায়ী বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ এবং স্তরবিন্যাস এবং দুটো বর্ণনা দিতে বলছে, একটা হচ্ছে ট্রপোস্ফিয়ার, একটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ঠিক আছে, তাহলে স্তর বিন্যাসটা তোমাদের যেমন আছে, ওই যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার এবং ম্যাগনেটোস্ফিয়ার, এই যে স্তর বিন্যাসটা, এই ছবিটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবং ছবিটা দেওয়ার পরে এই যে তোমার এই যে একদিকে দেওয়া আছে তোমার উচ্চতা, আর অন্যদিকে তোমার প্রত্যেকটা স্তরকে তোমার এখানে এঁকে দেওয়া হয়েছে। এই যে গ্রাফটা দেখছো, এই গ্রাফটা হচ্ছে তোর টেম্পারেচার গ্রাফ, অর্থাৎ প্রথম কমছে, তারপর বাড়ছে, তারপর কমছে, তারপর একেবারে খুব দ্রুত হারে বাড়তে শুরু করছে। আর এখানে কি বলেছে? দুটো স্তরের বর্ণনা কিন্তু তোমাদের দিতে বলেছে। একটা হচ্ছে তোমার ট্রপোস্ফিয়ার আর স্ট্র্যাটোস্ফিয়ার স্তরের বৈশিষ্ট্যগুলি ভালো করে লিখতে বলেছে। তাই ট্রপোস্ফিয়ারের যে বৈশিষ্ট্যগুলো আছে, এই দেখো এখানে যে বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, বিস্তার কতটা পর্যন্ত আছে, অর্থাৎ 16 থেকে 18 কিলোমিটার। এর উষ্ণতার বৈশিষ্ট্য কী, অর্থাৎ 1000 কিলোমিটার 6.4 ডিগ্রি সেলসিয়াসের উষ্ণতা কমে। ভর কী আছে, আবহাওয়া, গোলযোগ, এগুলো তোমাদের লিখতে হবে। আর স্ট্র্যাটোস্ফিয়ারে যা আছে বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু তোমাদেরকে লিখতে হবে, তাহলেই কিন্তু এটা তোমার হয়ে যাবে। ঠিক একই রকমভাবে মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, হ্যাঁ, তোমাকে কিন্তু এখানে দুটো বলেছে, দুটো সম্পর্কে তোমরা ভালো করে লিখবে এবং বর্ণনা করবে। এরপরে কি আছে? চিত্র সহযোগ ও পরিচলন বৃষ্টিপাত ও শৈলক্ষেপ বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া। তাহলে দেখো, বৃষ্টিপাত সৃষ্টির প্রক্রিয়া, পরিচলন বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই দুটো বৃষ্টিপাত সম্পর্কে তোমাদেরকে চিত্রসহ দিতে হবে। তাহলে দেখো, চিত্র, শৈলক্ষেপ বৃষ্টিপাত, এই যে পরিচলন বৃষ্টিপাত, পরিচলন বৃষ্টিপাতটা কি? সাধারণ বৃষ্টিপাত, অর্থাৎ এখানে কি হয়? ভূভাগে জল উপরে উঠে স্বাভাবিকভাবে এই বৃষ্টিপাত হয়। নিরক্ষরেখার কাছাকাছি কিন্তু এই পরিচলন বৃষ্টিপাত কিন্তু সারা বছরই হয়ে থাকে। তাহলে আর কি বলেছে? পরিচলন বৃষ্টিপাত এবং শৈলক্ষেপ বৃষ্টিপাত, তাই তো? শৈলক্ষেপ বৃষ্টিপাত স্বীকৃতির প্রক্রিয়া। এই দেখো, তারপরে আছে শৈলক্ষেপ বৃষ্টিপাত, অর্থাৎ পাহাড়ের গায়ে ধাক্কা লেগে যে বৃষ্টিপাতটা হচ্ছে, সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাত। আমাদের ভূভাগে যত বৃষ্টিপাত হয় তার মধ্যে সবথেকে বেশি বৃষ্টিপাত কিন্তু শৈলক্ষেপ বৃষ্টিপাতের জন্য হয়। আর সমুদ্রে যে বৃষ্টিপাতগুলো হয় তার বেশিরভাগ পরিচলন বৃষ্টিপাতের ফলে হয়ে থাকে। তারপরে কি আছে? দেখো, চিত্রসহ জোয়ার ভাটা সৃষ্টির প্রক্রিয়া বর্ণনা করো। তাহলে জোয়ার ভাটা সৃষ্টি তোমার যে প্রক্রিয়া, দেখো জোয়ার ভাটা কীভাবে সৃষ্টি হয়, তোমার আকর্ষণ, চাঁদ এবং সূর্যের আকর্ষণ বলের প্রভাবে সৃষ্টির পদ্ধতিগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া আছে। সাগর মহাসাগরের জলরাশি নিয়মিত নির্দিষ্ট স্তরের সময় এক জায়গায় ফুলে ওঠে এবং অন্য জায়গায় নেমে যায়। জলরাশির স্ফীতিকে বলা হয় জোয়ার এবং কমে যাওয়াটাকে বলছে ভাটা। পৃথিবীর চাঁদ এবং সূর্যের আকর্ষণ বল এবং পৃথিবীর আবর্তনজনিত গতিবেগ বল, এই কারণে জোয়ার ভাটা সংঘটিত হয়। তবে সূর্যের তুলনায় চাঁদ পৃথিবীর অনেক কাছে বলে জোয়ার ভাটা সৃষ্টির পিছনে চাঁদের আকর্ষণই হচ্ছে মুখ্য। ঠিক আছে, এবং এটা তোমার চিত্র সহ, এই যে এখানে তোমার দেওয়া আছে জোয়ার ভাটার চিত্র, এই চিত্রটা কিন্তু তোমাদের দিতে হবে। ঠিক আছে, তারপরে দেখো কি আছে? জোয়ার ভাটার পরে কি আছে? কোথায় গেল জোয়ার ভাটার সৃষ্টি? তাহলে দেখো, এইটা আমাদের শেষ হয়ে গেল। এরপরে কি আছে? 5 নম্বর প্রশ্ন, প্রথম যেটা আছে, ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। হ্যাঁ, এটা তাহলে তোমার চলে আসছে জলবায়ুর অন্তর্গত অংশ। জলবায়ুর প্রভাব কি আছে? দেখো, জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব। তাহলে মৌসুমি বায়ুটাকে কী প্রভাব আছে? প্রথম হচ্ছে দেখো, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব, অর্থাৎ এর ফলে কিন্তু ভারতে টাইম অফ মনসুন, অর্থাৎ জুন জুলাই মাসে বর্ষাকাল হয়। উত্তর পূর্ব মৌসুমি বায়ুর প্রভাব, উত্তর পূর্ব মৌসুমি বায়ু হলে তখন কি হয়? শীতকাল আসে আমাদের, এবং শীতকাল শুষ্ক প্রকৃতির হয়। এখানে তোমার বৈশিষ্ট্যগুলো তোমার ছোটো ছোটো করে লিখতে হবে। এবং দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর আগমনের সঙ্গে সঙ্গে কিন্তু প্রত্যেকখানে বর্ষাকাল দীর্ঘায়িত হয়ে বন্যার সৃষ্টি হয় এবং কখনো কখনো বিলম্বিত হয়ে কিন্তু খরার সৃষ্টি হয়। তাহলে এগুলো কিন্তু আমাদের ভারতের জলবায়ুর উপরে মৌসুমি বায়ুর প্রভাব। এরপরে কি আছে? মৌসুমি বায়ুর আগমনে ঋতু বিভাগ, অর্থাৎ টোটাল যে 4টি ঋতু আছে, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, শীত, সেগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এবং এরকম সবে শেষে আছে কৃষিতে প্রভাব। যেহেতু তোমার কৃষিতে তোমার অনেক সময় আগে বেশি বৃষ্টি হলে তোমার ক্ষতি হয়, আবার খরার কারণে ক্ষতি হয়, এগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। তাহলে এটা হয়ে গেল তোমার
মৌসুমি বায়ুর প্রভাব। এরপর হচ্ছে ভারতে কার্পাস চাষের অনুকূল পরিবেশ। দেখো যে কোনো চাষের অনুকূল পরিবেশকে কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ আর একটা হচ্ছে তোমার অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে আছে ভূপ্রকৃতি, জলবায়ু, মৃত্তিকা, আর তোমার অর্থনৈতিক পরিবেশের মধ্যে আছে শ্রমিক, পরিবহন, মূলধন আর বাজার। ঠিক আছে, এই তোমার ভাগে কিন্তু প্রত্যেকটা ভাগকে আলোচনা করতে হবে এবং বইয়ে যেভাবে দেওয়া থাকবে, যেমন ধরো এখানে তোমার এই যে কার্পাস বয়ন শিল্পের অনুকূল ভৌগোলিক পরিবেশ, প্রথমে প্রাকৃতিক পরিবেশের মধ্যে দেখো জলবায়ুকে বলেছে, তারপরে মৃত্তিকাকে বলেছে এবং ভূপ্রকৃতিকে বলেছে। জলবায়ু কীরকম প্রকৃতির দরকার, দেখো ক্রান্তীয় উপক্রান্তীয় প্রকৃতির জলবায়ুর প্রয়োজন হয়। মৃত্তিকা কীরকম দরকার হয়, চুন মিশ্রিত উর্বর দোআঁশ মাটি চাষের পক্ষে উপযুক্ত। ভূপ্রকৃতি বলছে তুলো গাছের গোড়াতে জল যাতে ন জমে তার জন্য নিকাশি ব্যবস্থাযুক্ত জমির প্রয়োজন হয়। আর অর্থনৈতিক পরিবেশ হচ্ছে শ্রমিক ভালো দরকার, সার ভালো দরকার, কীটনাশক দরকার এবং অন্যান্য, অর্থাৎ ব্যাংকিং সেক্টর চাহিদা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের লিখতে হবে। এরপরে কি আছে দেখো, চলে গেল তোমার কার্পাস। এরপর আছে পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঠিক আছে, পশ্চিম ভারতে কেন তোমার পেট্রোরসায়ন শিল্পটা বেশি কেন্দ্রীভূত হচ্ছে, এটার কারণগুলো কি কি আছে দেখো। এটার কারণ হচ্ছে প্রথমে হচ্ছে কাঁচামাল পাওয়ার সুবিধা। ঠিক আছে, পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণ প্রথমে কাঁচামাল সুবিধা, যেহেতু মুম্বাই তোমার যে ইয়েটা আছে মুম্বাই দরিয়া এবং গুজরাটের কাম্বে থেকে তোমার কাঁচামাল পাওয়া যায়। বন্দরের সান্নিধ্য, বোম্বাই যেহেতু আছে, বিপুল চাহিদা, অর্থাৎ মুম্বাই, আহমেদাবাদ, ভাদোদরা, অসংখ্য যে শিল্পগুলো আছে সব জায়গাতে কিন্তু তোমার বিপুল চাহিদা রয়েছে। পর্যাপ্ত বিদ্যুৎ, অর্থাৎ টাটা, কয়না, উইকাই প্রভৃতি জলবিদ্যুৎ থেকে বিদ্যুৎ পাচ্ছে এবং সবশেষে আছে উন্নত পরিবহন ব্যবস্থা। আর অন্যান্য কারণ হচ্ছে জল, অর্থাৎ এখানে কিন্তু জলটা যথেষ্ট পরিমাণে পাওয়া যায়। তাহলে এই সমস্ত কারণে কিন্তু পশ্চিম ভারতে তোমার পেট্রোরসায়ন শিল্পটা বেশি উন্নতি লাভ করছে। আর দেখো তারপরে প্রশ্ন আছে ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ লেখো। জনসংখ্যা বন্টনের তারতম্যের 5টি কারণ। তাহলে দেখো এখানে জনসংখ্যা বন্টন অর্থাৎ অসম বন্টনের কারণ, তারতম্যের কারণ প্রথম কি আছে, প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ দেখো প্রকৃতি কিন্তু জনসংখ্যা বন্টনে অনেকটা ভূমিকা গ্রহণ করে। আমরা ধরো পার্বত্য অঞ্চলে যে পরিমাণ জনসংখ্যা আছে তার থেকে বেশি জনসংখ্যা কিন্তু সমভূমি অঞ্চলে দেখা যায়। কারণটা কি, কারণ এখানে তোমার কর্মসংস্থানের সুযোগ আছে, বসবাসের সুযোগ আছে, সব কিছু সুযোগ আছে। তাই তারপরে কি আসছে, জলবায়ু, অর্থাৎ ভালো জলবায়ু হলে মানুষ বেশি বসবাস করবে, খারাপ হলে থাকবে না। তারপরে আছে নদ নদী থাকলে সেখানে শিল্প বেশি উন্নতি লাভ করে, মানুষের প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে, তাই নদ নদীও কিন্তু প্রভাব ফেলে। বা অনেক সময় বন্যার জন্য মানুষ কিন্তু নদ নদীর কাছে থাকতে চায় না, এটাও একটা ব্যাপার। তারপর হচ্ছে মৃত্তিকা যদি ভালো হয় এখানে চাষবাস ভালো হবে, তাই মৃত্তিকা অনুযায়ী মানুষ সেখানকার কুটির শিল্প বলো, সেখানের মানুষের জীবন জীবিকা বলো সবই নির্ভর করে। শেষে আছে অরণ্যটাও তাই, অরণ্যের মানুষ বসবাস অনেক সময় করে নিজের জীবন জীবিকার জন্য। হ্যাঁ, যেমন ধরো এই চন্দন দস্যুরা অরণ্যে বসবাস করছে কিসের জন্য, কাঠ বিক্রির জন্য, এরকম অনেকেই আছে। তারপর আছে খনিজ সম্পদ, অর্থাৎ খনিজ সম্পদ উত্তর যেখানে হবে সেখানে কিন্তু তোমার জনবসতিগুলো দেখা যায়। এটা হলো প্রাকৃতিক। এবার অপ্রাকৃতিক কী আছে, পরিবহন ব্যবস্থা, অর্থাৎ যেখানে পরিবহন ব্যবস্থা উন্নত সেখানে তোমার হতে পারে। আর কি আছে তোমার পরিবহন ব্যবস্থার পাশাপাশি আরেকটা কি আছে তোমার পরিবহন ব্যবস্থা যেমন একটা ব্যাপার, ঠিক একই রকমভাবে আমাদের পরিবহন ব্যবস্থা যেমন তোমার হয়েছে ঠিক তেমনই তোমার আমাদের এরকমভাবে কিন্তু হতে পারে। এরকমভাবে ধীরে ধীরে তোমার ওই সবই কিন্তু হয়ে গেল। তাহলে দেখো শেষ হয়ে গেল। এরপরে আমাদের চলে আসছে কি, শেষে আসছে তোমার ম্যাপ পয়েন্টিং। ঠিক আছে, এই ম্যাপ পয়েন্টিং যেগুলো আছে এটা কিন্তু মানে আমার কাছে এখন নেই, আউটলাইন ম্যাপ নেই। আমি তোমাদের পরের এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি যখনই তোমার কোনো ভিডিও পাঠাবো তখন তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তখনকার জন্য ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।